শিবির সমর্থিত প্রার্থীদের জয় কি আসলে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের রাজনীতিতে কোনো ইঙ্গিত বহন করছে কিনা? ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এখানে স্টুডেন্টরা যেটা দেখেছেন যে কার হাতে তারা সবচেয়ে বেশি প্রটেক্টেড হবে স্টুডেন্টরা, এবং কাদের উপর ডিপেন্ড করা যায়। যে পরিমাণে ভোট পেয়েছেন যারা ইলেক্টেড হয়েছেন, আই থিঙ্ক আমার মনে হয় যে আমাদের বোধহয় এটা আমরা আমাদের কমেন্ট করা উচিত, আমাদের মনে হয় রেসপেক্ট রাখা উচিত। It is not that easy as I mentioned earlier that ঢাকা ইউনিভার্সিটিতে আপনি ম্যানিপুলেট করে নেবেন, ভোট হাইজ্যাক করে নেবেন, যেটা হচ্ছে আমরা গ্রামে গঞ্জে দেখেছি অতীতে যে জাতীয় নির্বাচনগুলোতে। এটা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে হয় না। শিবির সমর্থিত প্যানেল যখন জয়লাভ করলো, যেহেতু আমরা শিবিরে খুব একটা নারীদের অংশগ্রহণ একেবারে দেখি না বললেই চলে, আমি পার্সেন্টেজ ধরে সেটা একেবারে শূন্যের কোঠায়। সেই ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের জায়গাটা আরো বেশি সীমিত হয়ে গেল কিনা? বিভিন্ন রকমের প্রার্থীকে প্রশ্ন করা হচ্ছিল, তার মধ্যে প্রশ্ন করা হচ্ছে শিবিরের প্রার্থী অন্য প্রার্থীদেরও, যে তারা যদি জয়লাভ করে তাহলে নারীরা যে কোনো অবাধে চলাফেরা করতে পারবে কিনা, পোশাক পরিধানের স্বাধীনতা থাকবে কিনা। আমরা জামাত শিবিরের কাছ থেকে 5ই আগস্টের পর থেকে আমরা তাদের বিভিন্ন সময় বক্তব্য শুনেছি, অনেক গঠনমূলক সুন্দর সুন্দর কথা তারা বলেছেন, অনেক সুন্দর সুন্দর প্রতিশ্রুতিও তারা দিয়েছেন, কিন্তু আমরা জামাত শিবিরের রাজনৈতিক ইতিহাসে আসলে তাদের কথার সাথে কাজের মিল খুব একটা পাইনি। সামনের দিনগুলোতে আসলে আপনি কি আশা করছেন, কি হতে পারে ঢাকা ভার্সিটির অবস্থা? আমরা বাংলাদেশের যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান দেখেছি, যে আন্দোলন দেখেছি, এটির পরে আসলে প্রথমবারের মতো বাংলাদেশের মানুষের মানে প্রথমবারের মতো আসলে একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন হলো, যেখানে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, যেখানে আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। সেই জায়গাতে এসে শিবির সমর্থিত প্রার্থীদের জয় কি আসলে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের রাজনীতিতে কোনো ইঙ্গিত বহন করছে কিনা? ধন্যবাদ। আসলে খুব ভালো লাগছে, আমরা এখানে 3 জনই ক্লাসে আসাম সহ 4 জনই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং আমারও কিছু অভিজ্ঞতা আছে। আমিও শ্রদ্ধেয় আমাদের যে ফার্স্ট স্পিকার, আমাদের প্রফেসর, সবাই রোল মডেল বলি আমরা ওনাকে। স্যার যে খুব সুন্দরভাবে বললেন, বিশেষ করে আমি যেটা বলবো যে এখানে আমার পার্টিসিপেশনটা হচ্ছে, আমি প্রথমে সাহিত্য সম্পাদক ইলেকশন করি মহসিন হল, আমি ঢাকা ইউনিভার্সিটি মহসিন হলের ছাত্র ছিলাম, এবং আমি এজিএস ইলেকশন করি। আমি উইন করতে পারিনি বিকজ অফ পলিটিক্যাল এফিলিয়েশন, হোয়াটএভার ইট ইজ হিয়ার। তো আমি প্রথমে বলবো আসলে এখানে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে কিছু ফ্যাক্টর আমরা শুনেছি যে ওখানকার বিশেষ করে বাংলাদেশের পলিটিক্যাল যারা মানে এর উপরে রিপোর্ট করেছেন তাদের কথা শুনেছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি বলবো পার্টিসিপেশন, অংশগ্রহণ স্পেকটাকুলার, 80% অলমোস্ট, রাইট, 78.33, এবং মেয়েদের পার্টিসিপেশনও 65-68%-এর মতো, ছেলেদের পার্টিসিপেশন একটু বেশি ছিল। এটা আমার কাছে মনে হয় একটা আমাদের গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে একটা বিরাট ব্যাপার। গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যেটা আমি বলবো চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমরা আসলে উই নিড টু রেসপেক্ট আওয়ারসেলফ। আমাদের মধ্যে একটু কনফিডেন্স নিজেদের উপর থাকা উচিত। সবকিছুই যে একেবারে যে খারাপ ভাবে সবসময় সর্বক্ষেত্রে হয়, এটা আমার কাছে বোধহয় ব্ল্যাঙ্কেট টার্মে, আমব্রেলা টার্মে বলাটা খুব ডিফিকাল্ট। আমি দেখুন, ইম্প্যাক্টের কথা আমি পরে বলবো। আমি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, যখনই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, এবং গতবারও গিয়েছি, এবং গত বছর আমি গিয়েছিলাম, এবং ভাইস চ্যান্সেলর যিনি আছেন নিয়াজ আহমেদ খান, হি ইজ আ স্কলার, হি ইজ ভেরি অনেস্ট, এবং আমি তাকে যতটুকু ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি যে হি ইজ এ পার্সন দ্যাট উই ক্যান ট্রাস্ট। এবং দেখুন, তার সাথে বিশেষ করে যে একটা বৈঠকে বোধহয় দেখলাম গণেশ নামে একটা স্টুডেন্ট যে টেবিল থাপড়াইয়া যেভাবে কথাগুলো বলছে, এগুলো কিন্তু আমাদের সময়ে আমিও পাইনি, আমাদের সব শ্রদ্ধেয় প্রফেসর মোস্তফা সরোয়ারও বোধহয় এগুলো দেখেন নাই। আমাদের সময় কালচারটা ছিল অন্য ধরনের, ইউনিভার্সিটির আমাদের রেসপেক্ট ছিল। এগুলো কিন্তু গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে আমরা উই পেইড বিগ প্রাইস। আমরা জানি গত বছর বিপ্লবের পরে আমরা এখন যা দেখছি, আমরা চাচ্ছি মুভিং ফরওয়ার্ড। এইগুলো বোধহয় আমার মনে হয় খুবই ডিফিকাল্ট। আর আপনি যে বললেন যে ইলেকশনের যে বিভিন্ন ধরনের যে বিতর্কিত কথাগুলো বলছে, এখানে দুটো জিনিস কিন্তু ওই ভদ্রমহিলা প্রফেসর পদে আমি ঠিক জানি না, অব্যবস্থাপনা, অস্বচ্ছতা। অস্বচ্ছতা যেটা উনি বলতেছেন সেটা হচ্ছে
রিটার্নিং অফিসার বা পোলিং অফিসার এদেরকে নিয়োগদানের ক্ষেত্রে হয়তো আমি যতটুকু বললাম এটা ইন্ডিকেট করছে। দেখুন ভোট কিন্তু তাদের নেই, ভোট কিন্তু স্টুডেন্ট দিয়েছেন। এই ভোটের যদি আপনি আমাকে একটু জিজ্ঞাসা করেন যে হাউ ডিড ইট হ্যাপেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এখানে স্টুডেন্টরা যেটা দেখেছেন যে কার হাতে তারা সবচেয়ে বেশি প্রটেক্টেড হবে স্টুডেন্টরা, এবং কাদের উপর ডিপেন্ড করা যায়। আমি এখানে কিন্তু পার্টি ফিলোসফি আনছি না, আমি দুটো জিনিস এখানে ডিফারেন্সিয়েট করবো, একটা হচ্ছে পার্টি ফিলোসফি, একটা হচ্ছে লিডারশিপ। এই মুহূর্তে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোট দিয়েছেন তারা বোধহয় লিডারশিপের, বিশেষ করে দ্য পিপল দোজ হু ran for the election, আমার মনে হয় এটা। আর আমরা জানি যে ছাত্র দল বিশেষ করে যে পার্টির সাথে এফিলিয়েটেড, আমরা তাদের শাসনও দেখেছি, আমরা বিগত 16 বছরের শাসনও দেখেছি। স্টুডেন্ট অ্যাকচুয়ালি দে পুট এ ডিফারেন্ট অ্যাঙ্গেল অন দিস ইলেকশন। আমার কাছে মনে হচ্ছে এই অব্যবস্থাপনা এবং অস্বচ্ছতা লেম এক্সকিউজ আমার কাছে। আর অনেকগুলো যে ইলেকশনের আগের থেকে বলেছেন যে এইটা হতে পারে ওইটা হতে পারে, ওই যে বললাম যে আমরা নিজেদের প্রতি আমরা নিজেদের রেসপেক্টটা রাখি না, যে প্রতিটি কিছুতেই কিন্তু আমরা একটা এমন একটা কুদ ধরবো বা আগের থেকেই বলে দিচ্ছে এটা হতে পারে, এটা হচ্ছে আমার যখন আমি ইলেক্টেড হবো না তখন এই কথাগুলো বলতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশন যেহেতু আমার পরে অভিজ্ঞতা আছে, স্যারও বললেন জন্য ইলেকশন করেছেন, it's not that it's not that easy to manipulate the election, the particularly এখানে প্রতিটি কিছু এখন কিন্তু দেখেন আমরা ক্যামেরার আন্ডারে। তো আমার মনে হচ্ছে না এই যে অস্বচ্ছতা রিটার্নিং এবং পোলিং অফিসারদের এটা ইম্প্যাক্ট করবে। এখন আপনার যেটা কথা ছিল যে পলিটিক্যাল যে ইম্প্যাক্টটা এটা কি হবে, পলিটিক্যাল ইম্প্যাক্ট যেটা আসলে আমি যে একটু আগে বললাম যে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে পার্টির ফিলসফি আর একটা হচ্ছে লিডারশিপ। এটা আসলে ট্রান্সলেট করে আমিও স্যারের সাথে বলবো ইটস ভেরি ডিফিকাল্ট এট দিস বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির। এবং আমরা দেখেছি যে এটা অনেকে বলে লিটমাস টেস্ট, ডাকসোতে যা হয় ভবিষ্যতে রাজনৈতিকভাবে দেখা যায়। এটা আমার কাছে আমি আই ক্যানট সি দ্য লজিক দ্যাট ইজ গোয়িং টু ইম্প্যাক্ট এই ইলেকশনের প্রভাবটা, যে জাতীয় ইলেকশন যেটা ভবিষ্যতে আমরা আশা করছি হবে, এটা আমি খুব একটা লজিক্যালি বোধহয় ট্রান্সলেট করতে পারছি না। সো দিস ইজ হোয়াট দ্য সিচুয়েশন এট দিস পয়েন্ট। আমি যেটা বলবো যে এত কিছুর পরেও এত সুন্দরভাবে, যেটা আমি বলবো কিছু কিছু তো সবসময় কিন্তু আপনি 100% কিন্তু এদেশেও কিন্তু হয় না। এখানেও আপনি ইলেকশনে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু আসে, এই আমি বলছি উন্নত দেশ যুক্তরাষ্ট্রের কথা বলছি, এখানেও কিন্তু আমরা সবসময় দেখি অবস্থাপনা থেকে যায়। এর মধ্যেও যে ইলেকশনটা এত শান্তিপূর্ণভাবে করতে পারছে, এটার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। এবং হ্যাঁ, ছোটখাটো কিছু ত্রুটি হয়তো আছে, আমি ডিসএগ্রি করছি না, এবং বলেছে, কিন্তু যে পরিমাণে ভোট পেয়েছেন যারা ইলেক্টেড হয়েছেন, আই থিঙ্ক আমার মনে হয় যে আমাদের বোধহয় এটা আমাদের কমেন্ট করা উচিত, আমাদের মনে হয় রেসপেক্ট রাখা উচিত। কারণ স্টুডেন্টরা ভোট দিয়েছেন, স্টুডেন্ট প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি হোক বা যে ধরনের যারা ইলেকশন করেছে তাদের এজেন্ট ছিল। ওই ধরনের কিন্তু সিরিয়াস কোনো এলিগেশন দেখছি না যে এটা একটা লিটিজিয়াস ব্যাপার হতে পারে। তো ওভারঅল আমি বলবো যে অনেকদিন পর আমার 3-4টা ইলেকশন দেখার সুযোগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি যখন ছিলাম দুটোতে আমি সরাসরি নিজে ইলেকশনে পার্টিসিপেট করেছি। ইট ইজ নট দ্যাট ইজি এজ আই মেনশন আর্লিয়ার দ্যাট ঢাকা ইউনিভার্সিটিতে আপনি ম্যানিপুলেট করে নেবেন, ভোট হাইজ্যাক করে নেবেন, যেটা হচ্ছে আমরা গ্রামে গঞ্জে দেখেছি অতীতে যে জাতীয় নির্বাচনগুলোতে। এটা আসলে ঢাকা ইউনিভার্সিটি হয় না, ঢাকা ইউনিভার্সিটি করা খুবই ডিফিকাল্ট। সো এট দিস পয়েন্ট আমি আসলে ওদের সাথে কথাও বলেছি, প্রক্টোরিয়াল টিমেও আমার খুবই শুভাকাঙ্ক্ষিত লোক আছে এবং স্টুডেন্ট টাইপের লোকও আছেন। আমি জানতে চেয়েছি যে আসলে ওভারঅল এই ধরনের কোনো অনিয়ম এই ধরনের কিছু হয়েছে কিনা বুট অন দ্য গ্রাউন্ড। আর আপনি দেখুন এখন এই মিডিয়ার যুগে we have not seen anything that we can discredit this election. আমাদের মধ্যে নিজেদের একটু কিছুটা ট্রাস্ট এবং কনফিডেন্স রাখা উচিত। আমরা এটা করি না দেখি কিন্তু আমরা জাতীয়ভাবে কিন্তু দিনের পর দিন বিভক্তির দিকে যাচ্ছি। যার ফলে আমরা জাতীয় ক্ষেত্রে গণতন্ত্র উত্তরণের কথা বলি আমরা, সেটা আমার কাছে মনে একটু সেলফ কন্ট্রাডিক্টিং হয়ে যায়।
প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন ছোট্ট করে একটু যুক্ত করবেন কিনা, যেহেতু এমনিতেই রাজনীতিতে নারীদের সক্রিয়তা কম, ঢাকা ভার্সিটির মতো জায়গাতেও আমরা সেই সক্রিয়তা দেখি না। সেই জায়গায় শিবির সমর্থিত প্যানেল যখন জয়লাভ করলো, যেহেতু আমরা শিবিরে খুব একটা নারীদের অংশগ্রহণ একেবারে দেখি না বললেই চলে, আমি পার্সেন্টেজ ধরে সেটা একেবারে শূন্যের কোঠায়। সেই ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের জায়গাটা আরো বেশি সীমিত হয়ে গেল কিনা, কিংবা সামনের দিকে আসলে শঙ্কা করেন কিনা? আচ্ছা, আমার এক বন্ধু, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে হুম, একটা মানে সে একটা ফেসবুকে পোস্ট দিয়েছে যেখানে সে বলছে যে বিভিন্ন রকমের প্রার্থীকে প্রশ্ন করা হচ্ছিল, তার মধ্যে প্রশ্ন করা হচ্ছে শিবিরের প্রার্থী অন্য প্রার্থীদেরও, যে তারা যদি জয়লাভ করে তাহলে নারীরা যে কোনো অবাধে চলাফেরা করতে পারবে কিনা, পোশাক পরিধানের স্বাধীনতা থাকবে কিনা। এবং এটা খুবই আপত্তিজনক, মানে যে জয়লাভ করুক, তাদের তাদের কি রাইট আছে এটা নির্ধারণ করার, কে কিভাবে চলবে। কাজে এই যে সমস্যাটা, যে কথাটা আপনি বলছেন যে এবং এটা একটা সিরিয়াস সমস্যা, এটা কিন্তু এটার রুট অনেক গভীরে। মানে যে প্রশ্ন করছে সে কিন্তু ভাবছে একটা প্রগতিশীল প্রশ্ন করছে, যে উত্তর দিচ্ছে সেও একটা প্রগতিশীল নিজেকে মনে করে উত্তর দিচ্ছে যে হ্যাঁ আমি কোনো বাধা দিব না, হ্যাঁ। কিন্তু আসল কথাটা হচ্ছে সে তো বাধা দেওয়ার কেউ না। এই প্রশ্নটাই বা কেন আসবে? এই প্রশ্নটা আসছে কারণ এই রূপটা প্রথিত আছে আমাদের সামাজিক, সাংস্কৃতিক, আমাদের এই মানে এই সিস্টেম, যেটা আর কি মানে এত কিছুর পরও সেটা কিছুতেই আপনার পরিবর্তন বা করা যাচ্ছে না। কাজে এটা শুধু একটা দলের, একটা বিশিষ্ট দলের কথা না। তবে হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে অনেক ধরনের ভ্যালুজ বা অনেক ধরনের জিনিস যেটা শিবির বলে, সেখানে আপনার নারীর নিরাপত্তার কথাটা আমি অত বলবো না, কিন্তু ধরেন এই অবাধ অংশগ্রহণ, সেখানে হয়তো আরো বেশি অন্তরায় হতে পারে শিবির জিতলে। কিন্তু আমি আরো বলছি যে এটা একটা ছোট প্রবলেম, বড় প্রবলেমটা হচ্ছে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডল। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার। ডক্টর মেহনাজ মোমেনের কাছ থেকে কিছু শুনছিলাম, আপনার কাছে একটু সংক্ষেপে শুনতে চাইবো আমরা। জামাত শিবিরের কাছ থেকে 5ই আগস্টের পর থেকে আমরা তাদের বিভিন্ন সময় বক্তব্য শুনেছি, অনেক গঠনমূলক সুন্দর সুন্দর কথা তারা বলেছেন, অনেক সুন্দর সুন্দর প্রতিশ্রুতিও তারা দিয়েছেন, কিন্তু আমরা জামাত শিবিরের রাজনৈতিক ইতিহাসে আসলে তাদের কথার সাথে কাজের মিল খুব একটা পাইনি। সামনের দিনগুলোতে আসলে আপনি কি আশা করছেন, কি হতে পারে ঢাকা ভার্সিটির অবস্থা? না, ঢাকায় ভার্সিটিতে যে নির্বাচনে যারা উইন হুম করলো, হুম হুম আহ, তাদের ক্ষমতাটা কি খুবই সীমিত, কিন্তু হুম দে ডোন্ট ফর্ম দ্য পলিসি, দে আর নট ইন দি একাডেমিক কাউন্সিল, তারা ফাইন্যান্স কমিটিতে নেই। কারণ আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেটে ছিলাম। হুম প্রত্যেকেরই কিন্তু এক একটা জুরিসডিকশন আছে। সেখানে ছাত্রদের পার্টিসিপেশনে যে একটা রেডিক্যাল ঢাকা বিশ্ববিদ্যালয় চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু ঠিক নয়। আহ, মানে মানে শিবির পন্থীদের ইচ্ছা থাকলেও, যদি ইচ্ছা থাকে, আমরা জানি না যে তাদের কি ইচ্ছা। তারা যদি ধরুন মনে করে যে তারা ভাবলো যে মডারেট পোশাকের জন্য সবাইকে হিজাব পড়তে কিন্তু হবে, আমরা কিন্তু আওয়ামী লীগের এটা তো সময় দেখেছিলাম যে আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু হচ্ছে অনেক জায়গায় হস্তক্ষেপ করতো তাদের এখতিয়ারের বাইরে যেও। না না, তারা করতো অন্য ব্যাপার। হুম সেখানে হলো তারা হলে অনেক মানে অত্যাচার করতো কিংবা অন্যদেরকে মানে দমাবার চেষ্টা করতো, হ্যাঁ। হুম 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 তারা কিন্তু পলিসিগত ব্যাপারে কোনো একটা রেস্ট্রিকশনস, এটা কিন্তু তারা করেনি, হ্যাঁ। এটা হলো যেমন ধরেন একটা হলে মানে দলের ভিতরে কিছু আছে যারা একটু গুন্ডা, সেটা কিন্তু অনেক দলই আছে। সেটা কিন্তু কোন মানে বাংলাদেশের যে দলগুলো, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো, সেখানে তো আমরা রক কাটা থেকে শুরু করে সবই দেখলাম, হ্যাঁ। গান নিয়ে ফাইট, মারামারি, এগুলো তারা করে। কিন্তু দি পয়েন্ট ইজ দ্যাট যে আইডিওলজিক্যালি যেখানে মানে শিবিরের একটা আইডিওলজিক্যাল স্ট্যান্ড আছে, সেই আইডিওলজিক্যাল স্ট্যান্ডের তার যে ব্যাপারগুলো, সেটা সে কতটা ইমপ্লিমেন্ট করবে, আহ, আদৌ তার কোনো ক্ষমতা আছে কিনা, কিংবা ইনডাইরেক্টলি ট্রাই করতে পারি কিনা, সেখানে আমার একটু সন্দেহ হচ্ছে। তার কারণ দেখুন, তাদের যে প্যানেলের মধ্যে কিন্তু মাইনরিটি ক্যান্ডিডেট আছে, মহিলা ক্যান্ডিডেট আছে, রাইট, মাইনরিটি। কাজেই এবং আরো একটা আমি যে মানে শিবিরের যে কিছু কিছু লোকের কাছ থেকে মানে প্রাক্তন শিবির নেতা যারা, তারা কিন্তু এখন আর বলছে না যে তারা শরিয়া আইন করে একটা ইসলামিক রিপাবলিক টাইপ করবে। রাদার
তারা বলছে তারা একটা লিবারেল ডেমোক্রেসির দিকে যাচ্ছে। কারণ আপনি চিন্তা করে দেখুন, বাংলাদেশের যদি হুজুরদের কথা শুনে, হ্যাঁ, টক শোতে, তারা কিন্তু আপনার যেমন মানে বিভিন্ন টাইপের কওমি কিংবা অন্য, এদের কিন্তু অনেকেরই বক্তব্য যে নো, মানে কোনো নির্বাচন নেই, এটা হবে একটা খিলাফত, রাইট? দ্যাটস দ্য স্ট্রাকচার দে লাইক। কিন্তু এখানেই আমার মনে হয় শিবিরের সঙ্গে পার্থক্য রয়েছে, যে তারা আমার যেন মনে হয় যেন একটা ডেমোক্রেটিক নর্মের কথা ভাবে, হ্যাঁ, তার মধ্যে থেকেই। কাজে আমি মনে করব না যে এরা যে বর্তমানে মনে হচ্ছে যে তারাই উইন করেছে। অফকোর্স উই ডু নট নো, হয়তো সামনে হয়তো লিটিগেশন হয়ে যেতে পারে, কেস হয়ে যেতে পারে, তখন এটা দীর্ঘায়িত হতে পারে। কিন্তু আমার যেন মনে হয় যে এদের যে জুরিসডিকশনাল সাইটটা এমন কিছু না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেডিক্যাল কোনো একটা চেঞ্জ হয়ে যাবে, সেটা এরা সাধারণত অ্যাডভোকেসি, মানে ছাত্র সংসদটা, মানে মানে যেটা এই ইসের ঢাকায় ডাকসু এবং অন্যান্য হলে, তারা বেসিক্যালি একটা অ্যাডভোকেসি, মানে একটা ফর্মাল স্ট্রাকচার অফ অ্যাডভোকেসি। ছাত্রদের একটা জিনিস দরকার, দে ক্যান ডু দ্য অ্যাডভোকেসি ফর দ্যাট। কিন্তু এরা কোনো যে মানে পুরো বিশ্ববিদ্যালয়ের কোনো আইন, কোনো নর্মকে একদম রাতারাতি চেঞ্জ করতে পারে, এরকম এদের কোনো জুরিসডিকশনাল পাওয়ার নাই। আরো একটা ব্যাপার, যে কোনো একটা কাজ করতে হলে আমরা যেটা যুক্তরাষ্ট্র থেকে শিখেছি, ইউ হ্যাভ টু হ্যাভ এ বাজেট, হ্যাঁ, যে মানে ইমপ্লিমেন্টেশন কিংবা ফোর্স করার জন্য, এনফোর্স করার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ এ বাজেট। এই ছাত্র সংসদ মানে ডাকসুর যে বাজেট, সেটা হয়তো একটা কালচারাল অনুষ্ঠান করা যায়, ছোটখাটো জিনিস করা যায়, কিন্তু তাদের ওরকম কোন মানে লিগাল অথরিটি নেই কিংবা বাজেট নেই যার মাধ্যমে তারা কোনো একটা রেডিক্যাল চেঞ্জ করবে। কাজে আমি এ ব্যাপারে খুব একটা শঙ্কিত নই যে এতে একটা রাতারাতি কিছু হয়ে যাবে, হ্যাঁ, হয়তো পোশাক চেঞ্জ হবে, এটা সেটা। নো, আই ডোন্ট থিংক সো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।